এখন আসছে সংযোগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি পুরাকলা সহকারী শিক্ষক SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ে রেয়ামিল নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থেকো। আমরা রেয়ামিল সংক্রান্ত একটি সমস্যার সমাধান করার পূর্বে রেয়ামিল কি সে বিষয়ে একটু আলোচনা করি। রেয়ামিল হচ্ছে খতিয়ানের হিসাবের গাণিতিক সত্যতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট সময়ের শেষে খতিয়ানের যাবতীয় উদ্বৃত্তগুলোকে ডেবিট ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে এক প্রস্থ বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেয়ামিল বলে। রেয়ামিল কিন্তু কোনো হিসাবের বই নয়, এটা হচ্ছে হিসাবে কোনো ভুল আছে কিনা বা খতিয়ানের হিসাবগুলোতে কোনো ভুল থাকলে সেই ভুল সংশোধনের জন্য একটা তৈরিকৃত বিবরণী। আমরা আজকে এই বইয়ে একটা সমস্যার সমাধান করব। আমরা সেই সমস্যাটাকে পড়ি। জনাব জাসিদের 2014 সালের 31শে ডিসেম্বর তারিখের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ: মূলধন 1.5 লক্ষ টাকা, উত্তোলন 50,000 টাকা, প্রাপ্য বিল 30,000 টাকা, প্রদেয় বিল 25,000 টাকা, সাধারণ সঞ্চিতি 5,000 টাকা, নগদ তহবিল 1/1/2014 6,000 টাকা, মজুত পণ্য 1/1/2014 40,000 টাকা, অনাদায়ী পাওনা 5,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 টাকা, দালান কোঠা 45,000 টাকা, দেনাদার 30,000 টাকা, পাওনাদার 25,000 টাকা, বেতন 5,000 টাকা, শিক্ষানবী ইসলামী অগ্রিম 3,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 2,000 টাকা, নগদ তহবিল 31/12/2014 10,000 টাকা, বিমা 8,000 টাকা, মজুত পণ্য 35,000 টাকা। এখানে করণীয় আছে যে করণীয় ক, জনাব জাসিদের রেয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত? রেয়ামিল করণীয় এক হচ্ছে জনাব জাসিদের রেয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করতে হবে। দেখো, যে আমরা জানি সাধারণত প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা এবং সমাপনী মজুত পণ্য এগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। আমরা এখানে লক্ষ্য করে দেখি যে নগদ তহবিল 1/1/2014 আছে 6,000 টাকা, এটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আর সমাপনী মজুত পণ্য আছে 31/12/2014 টাকা, সমাপনী মজুত পণ্য 35,000 টাকা, এই টাকাটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এখানে পরিষ্কারভাবে লেখা নাই যে সমাপনী মজুত পণ্য, কিন্তু তারিখ উল্লেখ করা আছে ওই সময়ের শেষ তারিখ বা ওই হিসাবকালীনের শেষ তারিখ, তাহলে এটা সমাপনী মজুত পণ্য।
কোন প্রশ্নের উত্তর। জনাব জাসিদের রেওয়ামিলে জনাব জাসিদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না যে উদ্বৃত্ত গুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। আমাদের প্রথম দফায় হচ্ছে নগদ তহবিল। হিসাবকালীনের প্রথম তারিখের নগদ তহবিল। নগদ তহবিল 1/1/2014 টাকার পরিমাণ হচ্ছে ৬,০০০ টাকা। আর আছে সমাপনী মজুত পণ্য। এখানে শুধু লেখা আছে মজুত পণ্য, তারিখ উল্লেখ করা আছে শেষ তারিখ। মজুত পণ্য 31/12/2014 35,০০০ টাকা। মোট ৪১,০০০ টাকা। তাহলে এই ৪১,০০০ টাকা এই প্রায় দুইটা দফা আছে, যে দফা দুটো এই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ হচ্ছে ৪১,০০০ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, করণীয় কাজ করতে থাকো। কি চেয়েছে? উপযুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা জনাব জাসিদের ব্যবসায়ের রেওয়ামিল প্রস্তুত করো। আমরা রেওয়ামিল প্রস্তুত করব। জনাব জাসিদের রেওয়ামিল 31শে ডিসেম্বর 2014 সাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। জনাব জাসিদের রেওয়ামিল 31শে ডিসেম্বর 2014 সাল।
দেখো এখানে আমরা একটা রেয়ামিলের বিবরণী ছক আঁকলাম। প্রথমে লিখবো প্রথম কলামে কৌণিক নং হিসাবের নাম বা বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। দেখো প্রথমে আছে মূলধন। আমরা এই বিভিন্ন হিসাবের দফাগুলোকে রেয়ামিলে অন্তর্ভুক্ত করার আগে কোন হিসাবগুলো রেয়ামিলের কোন পক্ষে বসবে, ডেবিট পক্ষে না ক্রেডিট পক্ষে বসবে, সেগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। সেই ধারণা হচ্ছে যাবতীয় ব্যয় এবং সম্পদ এগুলো রেয়ামিলের ডেবিট দিকে বসবে এবং যাবতীয় আয় দায় মালিকানা সত্ত্ব রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে। এবং যদি ব্যয়ের বকেয়া হয় এবং আয়ের অগ্রিম হয় সেগুলো রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে। এবং যদি আয়ের প্রাপ্য হয় এবং ব্যয়ের অগ্রিম হয় সেগুলো রেয়ামিলের ডেবিট দিকে বসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমি কি বলেছি। আমি আরেকবার বলছি, যাবতীয় ব্যয় সম্পদ এবং ব্যয়ের অগ্রিম এবং আয়ের বকেয়া বা আয়ের প্রাপ্য আয় এগুলো ডেবিট দিকে বসবে এবং যাবতীয় আয়, আয়ের অগ্রিম এবং ব্যয়ের বকেয়া, দায়, মালিকানা সত্ত্ব এগুলো ক্রেডিট দিকে বসবে। তাহলে আমরা দফাগুলো নিতে শুরু করি। প্রথমে আছে মূলধন। মূলধন আছে 1.5 লক্ষ টাকা। কৌণিক নং 1 মূলধন। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা সবচেয়ে বড় দায়, 1.5 লক্ষ টাকা। উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাই এই হিসাবটা ডেবিট হবে 50,000 টাকা। প্রাপ্য বিল। প্রাপ্য বিল সম্পদ, এই কারণে এটা ডেবিট হবে। প্রদত্ত বিল। প্রদত্ত বিল এটা হচ্ছে দায়, তাহলে এটা ক্রেডিট দিকে বসবে। সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি এটা ক্রেডিট দিকে বসবে। ভবিষ্যতে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় অর্থের জোগাড় দেওয়ার জন্য একটা ফান্ড করে রাখা হয়, যেটাকে সাধারণ সঞ্চিতি হিসাবে আখ্যায়িত করা হয়। এটা প্রতিষ্ঠান ব্যবহার করে বিধায় এটা প্রতিষ্ঠানের কাছে একটা অভ্যন্তরীণ দায়, সেই হিসাবে এটা রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে। নগদ তহবিল 1 তারিখে এটা আসবে না। মজুদ পণ্য। মজুদ পণ্য 40,000 টাকা। অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা 5,000 টাকা। যে পরিমাণ টাকা
দেনাদারের কাছে থেকে পাওয়া যাবে এটা একটা ক্ষতি হিসাবে ডেবিট হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, যে পরিমাণ টাকা পাওয়ার সম্ভাবনা আছে পাওয়া যাবে না তার একটা সঞ্চিতি করে রাখা হয়, এটা ডেবিট দিকে বলবে। দালাল কোটা সম্পদ, সেই হিসেবে এটা ডেবিট দিকে বলবে। দালাল কোটা ৪৫,০০০ টাকা, দেনাদার সম্পদ ৩০,০০০ টাকা, পাওনাদার দায়, যেহেতু দায় সেটা ক্রেডিট দিকে বলবে ২৫,০০০ টাকা, বেতন এটা হচ্ছে ব্যয়, এটা ডেবিট দিকে বলবে ৫,০০০ টাকা, শিক্ষানবিশ শ্লাবী অগ্রিম অগ্রিম, শিক্ষানবিশ শ্লাবী অগ্রিম এটা আয়ের অগ্রিম আদায় করা হয়েছে, এই কারণে এটা দায় হিসাবে ডেবিট ক্রেডিট দিকে বলবে। ব্যাংক জমাকৃত, ব্যাংক জমাকৃত এটা দায়, এটা ক্রেডিট দিকে বলবে। নগদ তহবিল শেষ তারিখে, নগদ তহবিল ৩১/১২/১৪, ১০,০০০ টাকা, সম্পদ, সম্পদ হিসেবে এটা ডেবিট দিকে বলবে। বীমা, বীমা আছে ৮,০০০ টাকা, বীমা হচ্ছে ব্যয়, ব্যয়ের কারণে এটা ডেবিট দিকে বলবে। মজুত পণ্য ৩১/১২/২০১৪ মানে সমাপনী মজুত পণ্য, আমরা আগে বলেছি সমাপনী মজুত পণ্য রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। যদি কোনো রেয়া মিলে বা হিসাবের শেষে দফাগুলোর মধ্যে সমন্বিত ক্রয় কথাটি থাকে তখনই কেবল সমাপনী মজুত পণ্য রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে। আমরা এখন যোগফল নির্ণয় করি। এদিকে আছে ১,৫০,০০০, ১,৮০,০০০, ৮৩,০০০, ১,৮০,০০০, ২,০০,০০০, ২,০০,০০০, ২,০০,০০০, ২,০০,০০০, ২,১৩,০০০ টাকা, ৫০, ৮০, ১,২০,০০০, ১,৭০,০০০, ২,০০,০০০, ২,০০,০০০, ১৩,০০০ টাকা। আমরা আরেকবার দেখি, ৫০,০০০ টাকা, ৩৫,০০০, ৮০,০০০, আর হচ্ছে ৪০, ১,২০,০০০, ১,২৫,০০০, ১,৭০,০০০, ২,০০,০০০, ২,০০,০০০, ২,০০,০০০, ২,১৩,০০০ টাকা, ২,২৩,০০০ টাকা। এই পাশে ক্রেডিট দিকে আছে ১,৫০,০০০, প্রদবিল ৩০,০০০ টাকা, প্রদবিল ২৫,০০০,
সাধারণ ৫,০০০, অনাদায়ী পাওনা সঞ্চয় ৩,০০০, পাওনাদার ২৫,০০০, শিক্ষানবী ইসলামী অগ্রিম ৩,০০০, ব্যাংক জমা ৩,০০০। তাহলে এটা ঠিক আছে। আবার একবার মনে করি ১,৮০,০০০, ১,৮০,০০০, ২,০৮,০০০, ২,৪০,০০০, ১০,০০০ টাকা কম আছে। আমরা এটাকে অনিশ্চিত হিসাবে দিয়ে এখানে ১০,০০০ টাকা লিখব। লিখে দুদিকে যোগফল সমান করব। অনিশ্চিত হিসাব। যদি সবকিছু ঠিক থাকার পরেও দুদিকে দফাগুলো ঠিকমতো সংযোজন করার পর বা অন্তর্ভুক্ত করার পরে যদি দুই দিকে যোগফল না মিলে বা সমান না হয়, তাহলে যে পাশে টাকার ঘাটতি আছে সেই পাশে আমরা অনিশ্চিত হিসাবে নাম দিয়ে যে পরিমাণ টাকা ঘাটতি আছে সেই পরিমাণের টাকাটা ওখানে লিখে দুই পাশের যোগফল সমান করে আমরা বসাবো এবং নিচে আমরা দুই টান দিয়ে হিসাব বন্ধ করব বা হিসাব শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা রেয়াল মিল সম্পর্কে কিছুটা হলো ধারণা পেয়েছো। আমরা পরবর্তী ক্লাসে রেয়াল মিল নিয়ে আরো আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। এই প্রত্যাশা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।